কল্পনা করুন হঠাৎ আপনার চারপাশের সমস্ত কিছুই থেমে গেল। কোনো নড়াচড়া নেই, কোনো পরিবর্তন নেই, এমনকি অতীত বা ভবিষ্যতেরও কোনো অর্থও নেই। তাহলে কি সময়ের অস্তিত্ব থাকবে? আমরা সাধারণত সময়কে এমন কিছু মনে করি যা অবিরাম বয়ে চলে এবং মহাবিশ্বকে অতীত থেকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়। ঘড়ির প্রতিটি সেকেন্ড যেন বাস্তব, পরিমাপযোগ্য এবং অনিবার্য। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে ভিন্ন কথা। সময় সম্পর্কে আমাদের ধারণা হয়তো সম্পূর্ণই ভুল। কোয়ান্টাম মেকানিক্সকে সময়কে ধরা হয় একটি স্থির ও বাহ্যিক বিষয় হিসেবে, যেন মহাবিশ্বের বাইরে একটি ঘড়ি নিরবিচ্ছিন্নভাবেই চলছে। অন্যদিকে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বলছে সময় মোটেও স্থির নয়। গতি ও মহাকর্ষের প্রভাবে এটি ধীর হতে পারে, দ্রুত চলতে পারে, এমনকি প্রসারিতও হতে পারে। অর্থাৎ সময় কোনো আলাদা জিনিস নয়, এটি মহাবিশ্বের সঙ্গেই বদলে যায়। কিন্তু সমস্যা হলো এই দুটো ধারণা একে অপরের সঙ্গে মেলে না। একদিকে সময়কে ধরা হয় একটি স্থির ও স্বাধীন বিষয় হিসেবে, অন্যদিকে বলা হয় সময় পরিবর্তনশীল এবং মহাবিশ্বেরই অংশ। এই কারণেই বিজ্ঞানীরা একটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন, যদি সময় আসলেই বাস্তবতার মৌলিক অংশ নাই হয়, যদি এটি নিজ থেকে না থাকে, আরো গভীর কোনো প্রক্রিয়া থেকে সৃষ্টি হয়, তাহলে কেমন হবে? সম্প্রতি একটি গবেষণা এই ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। বিজ্ঞানীরা পরীক্ষাগারে একটি ক্ষুদ্র কৃত্রিম মহাবিশ্ব তৈরি করেন এবং সেটিকে একটি আলাদা ঘড়ি ব্যবস্থার সঙ্গে তুলনা করেন এবং যুক্ত করেন। ফলাফল ছিল একদম অবাক করার মতো। পুরো ক্ষুদ্র মহাবিশ্বকে একসঙ্গে দেখলে সেখানে সময়ের কোনো অস্তিত্বই দেখা যায়নি, যেন সময় বলে আসলে কিছুই নেই। কিন্তু একই মহাবিশ্বের ভেতরে পর্যবেক্ষণ করলে দেখা যায় সময় ধীরে ধীরে সেখান থেকে জন্ম নিচ্ছে। তাহলে আসলে কি ঘটছে? কিভাবে একই সঙ্গে সময় থাকতে পারে আবার নাও থাকতে পারে? আর এর অর্থই বা কি? আমরা এতদিন সময়ের প্রকৃত স্বরূপ ভুলভাবে বুঝে এসেছি। এই পরীক্ষাটি বুঝতে হলে প্রথমে আমাদের সময় সম্পর্কে প্রচলিত ধারণা বদলাতে হবে। সময়কে প্রবাহিত নদীর মতো না ভেবে এমন কিছু হিসেবেই ভাবতে হবে যা কেবল তখনই প্রকাশ পায় যখন বিভিন্ন বস্তু বা ব্যবস্থা একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। আমরা প্রতিদিন সময় মাপতে ঘড়ি ব্যবহার করি, কিন্তু ঘড়ি কি সত্যি সময় মাপে? না, ঘড়ি আসলে পরিবর্তন মাপে। কাঁটার ঘোরা, পরমাণুর কম্পন বা আলোর দোলন, এই পরিবর্তনকে আমরা সময় হিসেবেই ব্যাখ্যা করি। এখান থেকেই আসে একটি শক্তিশালী ধারণা, হয়তো সময় বলতে আসলে আলাদা কিছুই নেই, বরং এটি বিভিন্ন ব্যবস্থার মধ্যে ঘটে যাওয়া পরিবর্তনেরই একটা পরিমাপ। এরপর আসে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের আরো রহস্যময় ধারণা, কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। এটি এমন এক বিশেষ সংযোগ যেখানে দুটি বা ততোধিক কণা এত গভীরভাবে যুক্ত থাকে যে একটিকে অন্যটি ছাড়া সম্পূর্ণভাবে ব্যাখ্যা করাই যায় না। তাদের বৈশিষ্ট্য একে অপরের সঙ্গে মৌলিকভাবে সম্পর্কিত থাকে। এই পরীক্ষার মূল বার্তাও ঠিক এটি, সময় কোনো স্বাধীন সত্তা নয়, বরং একটি ব্যবস্থা অন্য একটি ব্যবস্থার তুলনায় পরিবর্তিত হলে তখনই সময়ের উদ্ভব ঘটে। অন্যভাবে বললে সময়ের কোনো চূড়ান্ত বা স্থির বিষয় নয়, এটি সম্পর্ক নির্ভর। একবার ভাবুন তো, পুরো মহাবিশ্বে যদি মাত্র একটি বস্তুই থাকতো যার সঙ্গে তুলনা করার মতো আর কিছুই নেই, তাহলে কি তার পরিবর্তন বোঝা যেত? এমনকি যদি সেটি পরিবর্তিত হতো, সেই পরিবর্তনে কি শনাক্ত বা সংজ্ঞায়িত করার কোনো উপায় থাকতো বা নাকি থাকতো না? কারণ তুলনা ছাড়া পরিবর্তনের কোনো অর্থই তো নেই, তাই না? আর পরিবর্তন না থাকলে সময়েরও কোনো অর্থও থাকে না। তাই প্রকৃত প্রশ্নটি আসলে কি, এখন কয়টা বাজে এটা, নাকি একটি ব্যবস্থার অন্য একটি তুলনায় কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা? এই ধারণা বহু বছর ধরে তাত্ত্বিকভাবে বিদ্যমান ছিল, কিন্তু বাস্তবে তা পরীক্ষা করা ছিল অত্যন্ত কঠিন। সম্প্রতি বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই ধারণাটি পরীক্ষাগারে যাচাই করতে সক্ষম হয়েছেন। তারা একটি ক্ষুদ্র কৃত্রিম মহাবিশ্বের মতো ব্যবস্থাপনা তৈরি করেন। এটি প্রকৃত মহাবিশ্ব নয়, তবে বিভিন্ন অংশ যেভাবে একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং পরিবর্তিত হয় তা অনেকটাই মহাবিশ্বের আচরণের মতোই। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই পরীক্ষায় বিজ্ঞানীরা ইচ্ছাকৃতভাবে কোনো বাহ্যিক সময়ের মানদণ্ড বা ঘড়ি ব্যবহার করেননি। অর্থাৎ পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে বাইরে থেকে সময়ের কোনো মাপকাঠি ছিল না। এই পরীক্ষায় কোনো টিকটিক ঘড়িও ছিল না, ছিল না সেকেন্ডের ধারাবাহিকতা বা প্রবাহ। বাইরে থেকে সময় নির্ধারণ করার মতো কোনো কিছুই ছিল না।
বিজ্ঞানীরা ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বাইরে থেকে সময় চাপিয়ে না দিয়ে সময় কি নিজে থেকেই এই ব্যবস্থার ভেতর থেকে জন্ম নিতে পারে কিনা তা পরীক্ষা করা। এই জন্য তারা দুটি প্রধান অংশ নিয়ে একটি ক্ষুদ্র নিয়ন্ত্রিত কোয়ান্টাম ব্যবস্থা তৈরি করেন। প্রথম অংশে ছিল কয়েকটি কোয়ান্টাম স্পিন। কোয়ান্টাম জগতে একটি স্পিন শুধু একটি অবস্থায় থাকে না, এটি একই সঙ্গে একাধিক সম্ভাব্য অবস্থায় থাকতেই পারে। এই স্পিনগুলোকে এমনভাবে সাজানো হয়েছিল যাতে তারা সাধারণ ঘড়ির মতো টিকটিক না করেও বিভিন্ন অবস্থায় ধারাবাহিকতার মাধ্যমে পরিবর্তন পরিমাপের জন্য একটি রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয় অংশে ছিল একটি অসিলেটর, অর্থাৎ এমন একটি ব্যবস্থা যা স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়, অনেকটা দুলতে থাকা দোলক বা কম্পমান স্প্রিং এর মতো। এই অসিলেটরই ছিল সেই ক্ষুদ্র মহাবিশ্বের প্রতীক যেখানে সব পরিবর্তন ঘটছিল। এরপর শুরু হলো পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এরপর বিজ্ঞানীরা কোয়ান্টাম স্পিন ও অসিলেটরকে অ্যান্টেঙ্গুলার করেন, অর্থাৎ তাদের মধ্যে এমন এক গভীর কোয়ান্টাম সংযোগ তৈরি করা হয় যেখানে স্পিনের প্রতিটি সম্ভাব্য অবস্থা অসিলেটরের একটি নির্দিষ্ট অবস্থার সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে তারা আর আলাদা দুটি ব্যবস্থায় থাকে না, বরং একসঙ্গে একটি সমন্বিত কোয়ান্টাম সিস্টেমে পরিণত হয়। সবকিছু প্রস্তুত হওয়ার পর বিজ্ঞানীরা যা দেখলেন তা ছিল সত্যিই অনেকটাই বিস্ময়কর। যখন তারা পুরো সিস্টেমটিকে একসঙ্গে পর্যবেক্ষণ করলেন, তখন কোনো ধরনের সময়ের ধারণা ব্যবহার না করে যেন ক্ষুদ্র মহাবিশ্বটিকে বাইরে থেকে তারা দেখছেন। তখন দেখা গেল পুরো সিস্টেমটি একটি সম্পূর্ণ কোয়ান্টাম স্টেট হিসেবেই আচরণ করছে। স্পিনগুলো তাদের সব সম্ভাব্য ঘড়ির অবস্থায় সুপার পজিশনে রয়েছে। একইভাবে অসিলেটরও তার সব সম্ভাব্য অবস্থায় একই সঙ্গে বিদ্যমান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুইয়ের প্রতিটি অবস্থা নিখুঁতভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ অসিলেটর সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। এইভাবে বলার পরিবর্তে বলা আরো সঠিক যে স্পিনের প্রতিটি সম্ভাব্য অবস্থা অসিলেটরের একটি নির্দিষ্ট অবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। এর মানে সব সম্ভাব্য মুহূর্ত একই সঙ্গে বিদ্যমান, একটির পর আরেকটি নয়। তাই পুরো সিস্টেমটিকে বাইরে থেকে দেখলে মনে হয় যেন সময়ের আসলে কোনো অস্তিত্বই নেই এবং প্রবাহমানও দেখা যায় না, যেন সেখানে সময় বলে আসলে আলাদা কোনো কিছুরই অস্তিত্ব নেই, সেখানে আগে বা পরে বলে কিছু নেই। পুরো সিস্টেমটি যেন স্থির হয়ে থাকা একটি সম্পূর্ণ গল্প যেখানে সবকিছু একই সঙ্গে বিদ্যমান। কিন্তু আমরা যখন সিস্টেমটির ভেতর থেকে দেখি তখন চিত্রটি পুরোপুরি ভাবেই বদলে যায়। যদি স্পিনগুলোকে একটি ঘড়ির মতো রেফারেন্স হিসেবে ধরা হয় এবং অসিলেটরের পরিবর্তনকে তার সঙ্গে তুলনা করা হয়, তাহলে হঠাৎ করেই একটি ধারাবাহিকতা দেখা দেয়। স্পিন যখন এক অবস্থায় থাকে অসিলেটরকে একরকম দেখা যায়, আবার স্পিনগুলো যখন অন্য অবস্থায় থাকে তখন অসিলেটরকে ভিন্ন অবস্থায় দেখা যায়। এই সাজানো সম্পর্কই পরিবর্তনের অনুভূতি তৈরি করে। ভেতরের একজন পর্যবেক্ষকের কাছে এটি ঠিক সময়ের প্রবাহের মতোই মনে হয়। অসিলেটর যেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, যদিও বাইরে থেকে দেখলে বাস্তবে কিছুই পরিবর্তন হচ্ছে না। এটাই এই পরীক্ষার সবচেয়ে বিস্ময়কর ফলাফল। আপনি যদি এই সিস্টেমেরই অংশ হতেন তাহলে আমাদের দৈনন্দিন জীবনের মতোই সময়ের প্রবাহ অনুভব করতেন। কিন্তু একই সিস্টেমকে বাইরে থেকে দেখলে দেখা যেত কিছুই বদলাচ্ছে না, কোনো অগ্রগতি নেই, কোনো সময়ের প্রবাহ নেই, সবকিছু একটি মাত্র অবস্থায়, অর্থাৎ এখানে একটি অদ্ভুত দ্বৈত বাস্তবতা দেখা যায়। সিস্টেমের ভেতর থেকে সময়ের অস্তিত্ব আছে, সিস্টেমের বাইরে থেকে সময়ের জন্য সম্পূর্ণ অদৃশ্য। আর আশ্চর্যের বিষয় হলো দুটি দৃষ্টিভঙ্গি সঠিক, শুধু পর্যবেক্ষণের অবস্থান ভিন্ন। এই পরীক্ষার সবচেয়ে গভীর শিক্ষা হলো সময় হয়তো মহাবিশ্বের মৌলিক বৈশিষ্ট্য নয়, বরং এটি এমন একটি ধারণা যা সিস্টেমের ভেতরে থাকা একজন পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবেই উদ্ভূত হয়। সহজ ভাষায় বললে সময় মহাবিশ্বের কোনো স্থায়ী বৈশিষ্ট্য নয়, বরং বিভিন্ন বস্তুর পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হওয়া একটি অভিজ্ঞতা। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মহাবিশ্ব সময়ের মধ্যে এগিয়ে চলে না, বরং আমরা যাকে সময়ের প্রবাহ বা বিবর্তন বলি তা আসলে একটি সময়হীন সমগ্রের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ পাওয়ার একটা ফল মাত্র। তাহলে এর প্রকৃত অর্থই বা কি? প্রথমে শুনে মনে হতে পারে সময় তাহলে শুধু একটি ভ্রম, কিন্তু এর মানে এই নয় যে আমাদের অনুভূতিতে সময় বাস্তব নয়। আমরা সময়কে বাস্তব বলে অনুভব করি কারণ আমরা এমন একটি জগতের অংশ যেখানে প্রতিনিয়ত অসংখ্য পরিবর্তন ও পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটছে। এই পরিবর্তনগুলোই আমাদের কাছে সময়ের প্রবাহের অনুভূতি তৈরি করে। কিন্তু আরো গভীর স্তরে মহাবিশ্ব হয়তো অতীত থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? বরং এটি একটি সম্পূর্ণ একক কাঠামো হিসেবে বিদ্যমান, আর আমরা যাকে সময় বলি তা সেই কাঠামোর অভ্যন্তরীণ পরিবর্তনকে উপলব্ধি করার একটা উপায় মাত্র। আর এই পরীক্ষাটি সময়কে পুরোপুরি
ভ্রম বলে প্রমাণ করেননি, তবে এটি দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে সময় বাস্তবতার মৌলিক নির্মাণের উপাদান নয়, বরং এটি বিভিন্ন সম্পর্ক পরিবর্তন থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত একটি বৈশিষ্ট্য। বরং সময় এমন একটি বৈশিষ্ট্য যা বিভিন্ন ব্যবস্থা বা বস্তুর পারস্পরিক সংযোগ ও সম্পর্ক থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সময়ের এই জটিল কিন্তু বিশ্লেষক ধারণাটি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।